আসসালামু আলাইকুম। তুরস্কের ইস্তাম্বুল থেকে আপনাদের সাথে আছি আমি সরোয়ার আলম। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে গত ২ দিন ধরে টানা হামলা পাল্টা হামলা হচ্ছে। আমেরিকা ইরানের উপরে ইরানের অনেকগুলো শহরে প্রায় ৬-৭ টা প্রদেশে ব্যাপক বোমা হামলা চালিয়েছে। এর প্রতিশোধ নিতে ইরানও এই অঞ্চলে আমেরিকার ঘাঁটিগুলোতে আক্রমণ করেছে। শেষ পর্যন্ত ইরান যেসব দেশে আক্রমণ করেছে তার মধ্যে সেই সুদূর জর্ডানও আছে। জর্ডানকে সুদূর বলছি এ কারণে যে ইরানের জন্য বাহরাইন, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব এগুলো খুব সহজ টার্গেট। কিন্তু জর্ডানে আক্রমণ করার জন্য এই সবগুলো দেশ পার হয়ে সৌদি আরব পার হয়ে তারপরে সেই সুদূর ইসরায়েলের সীমান্তের কাছাকাছি পৌঁছতে হয়। সেখানেও আজকে আক্রমণ করেছে প্রায় 10টার মতো ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে জর্ডানের একটা সামরিক ঘাঁটিতে, যেই সামরিক ঘাঁটিতে ইরানের দাবি অনুযায়ী আমেরিকার সৈন্যরা থাকে। ইরান বলছে আমেরিকা যদি তার উপরে আক্রমণ অব্যাহত রাখে সেও পাল্টা আক্রমণ অব্যাহত রাখবে। কিন্তু এখানে মধ্যপ্রাচ্যের যে আরব দেশগুলো, উপসাগরীয় আরব দেশগুলোর যে সংস্থা জিসিসি, তারা একটা বিবৃতি দিয়েছে এবং সেই বিবৃতিতে তারা বলেছে, যৌথ বিবৃতি, সব দেশগুলো এক হয়ে বলছে যে সর্বশেষ এই যে দুদিনের যে ঘটনাগুলো ঘটলো এই ঘটনার জন্য ইরান দায়ী। কারণ ইরান হরমুজ প্রণালী দিয়ে জাহাজ যেতে বাধা দিয়েছে। ইরান এই বাধা দেওয়ার মাধ্যমে আমেরিকার সাথে যে একটা যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল সেই চুক্তি ভঙ্গ করেছে এবং পরবর্তীতে আমেরিকা যে পাল্টা আক্রমণ করেছে সেটারই উস্কানি দিয়েছে। সুতরাং এখানে পুরোপুরি দায়ী হচ্ছে ইরান তাদের কথা অনুযায়ী। আর তারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে ডাক দিয়েছে যে ইরানকে থামাও, ইরানকে বোঝাও, ইরানকে এটা মানতে বাধ্য করো যে হরমুজ প্রণালী সে যেন কোনোভাবেই বন্ধ করে না। আমেরিকার কাছেও এই আরব দেশগুলোর একই দাবি যে তুমি যেইভাবেই চুক্তি করো না কেন ইরানের সাথে, সেই চুক্তির একটা প্রধান শর্ত থাকতে হবে যে হরমুজ প্রণালীকে কোনোভাবেই যেন ইরান বন্ধ করতে না পারে বা পুরোপুরি ইরানের কর্তৃত্ব বা ক্ষমতা সেখানে না খাটাতে পারে। এই ঘটনার উপরে ভিত্তি করে যদি আমরা আমাদের আলোচনাটাকে সামনে আগাই তাহলে দেখা যাবে যে ইরানের উপরে যে আক্রমণগুলো গত 2 দিন ধরে আমেরিকা করেছে সেই আক্রমণ আমেরিকা একাই শুধু সিদ্ধান্ত নিয়ে করে নাই, বরং এই অঞ্চলে আমেরিকার মিত্র রাষ্ট্রগুলোর সাথেও সে অবশ্যই যোগ সাজস করে আলোচনা করে আক্রমণগুলো করেছে। আবার ইরান যে পাল্টা আক্রমণগুলো করেছে তার সেই পাল্টা আক্রমণটাও কিন্তু ব্যালেন্সড, অর্থাৎ আমেরিকা যে পরিমাণে আক্রমণ করেছে ইরানও আমেরিকার ঘাঁটিগুলোতে সেই পরিমাণ আক্রমণ করেছে, সেটার কাছাকাছি পরিমাণ আক্রমণ করেছে। এই পুরো যুদ্ধটা, মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ, এই পুরো যুদ্ধটার পেছনে মূল একেবারে যে মানে কি বলে নায়ক বা মূল যে খলনায়ক সেটা ইসরায়েল হওয়ার পরেও বর্তমানে লেবাননে এবং ফিলিস্তিনে গাজা ভূখণ্ডে প্রচুর পরিমাণে মানুষ হত্যা কন্টিনিউ করলেও ইসরায়েলের বিরুদ্ধে ইরান এই যে লেটেস্ট যে আক্রমণগুলো হলো গত 2 দিনে কোনো একটা গুলি ছড়ে নাই। কারণ হচ্ছে ইরানের উপরে তো আর ইসরায়েল আক্রমণ করে নাই, ইরানের উপরে আক্রমণ করেছে আমেরিকা। সুতরাং আমেরিকার মুসলিম দেশগুলোতে যে ঘাঁটি আছে সেগুলোতে ইরান আক্রমণ করেছে, ধরুন জর্ডানে আক্রমণ করেছে, বাহরাইনে, কাতারে। কিন্তু জর্ডানের পাশে সীমান্তবর্তী যে দেশ সেটা হচ্ছে ইসরায়েল। ইরান থেকে জর্ডানের দূরত্ব হচ্ছে প্রায় কয়েকশো কিলোমিটার। সেই জর্ডানের সামরিক ঘাঁটিতে আক্রমণ করেছে কিন্তু সীমানা পার হয়ে ইসরায়েল আক্রমণ করেনি। কারণ কি? কারণ হচ্ছে ইসরায়েল ইরানে আক্রমণ করে না। অর্থাৎ এই যে রুলস অফ এনগেজমেন্ট, যেটা আন্তর্জাতিক নিয়ম, যে আমার উপরে যে আক্রমণ করবে আমি তাকেই আক্রমণ করব, সেটা এখন চলছে। এখন এই যে আক্রমণ পাল্টা আক্রমণে গিয়ে তাদের যুদ্ধবিরতি শেষ হয়েছে, এই যুদ্ধবিরতি শেষ হওয়াটা আসলে কোন লেভেল পর্যন্ত যেতে পারে, তারা কত দূর পর্যন্ত কত কি বলে আর কত খারাপ করতে পারে এই যুদ্ধ পরিস্থিতিকে, এটাই হচ্ছে আজকের মূল প্রশ্ন আমাদের। সেখানে যাওয়ার আগে
জাস্ট এই গত 2 দিনে 8 তারিখ এবং 9 তারিখে কি কি হয়েছে। আমেরিকা এবং ইরানের মধ্যে ভয়াবহ বিমান এবং ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম বলেছে, সেন্টকম হচ্ছে আমেরিকার এই মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোতে তার যে ঘাঁটি আছে এবং সেখানে যে সামরিক শক্তি আছে সেটার কন্ট্রোল করার যে মেকানিজম বা কন্ট্রোল করার যে হেডকোয়ার্টার সেটা হচ্ছে সেন্টকম। সেন্টকম বলছে যে ইরানের উপকূলীয় অঞ্চল সহ দেশের বিভিন্ন প্রান্তে প্রায় 90টি সামরিক এবং কৌশলগত লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে আমেরিকা। আক্রমণ যে সমস্ত জায়গায় চালিয়েছে তার মধ্যে রাজধানী তেহরান আছে, দক্ষিণ অঞ্চলীয় বন্দর শহর বন্দর আব্বাসে অনেক বেশি আক্রমণ হয়েছে। বুশেহেরে একটা পারমাণবিক স্থাপনার কাছাকাছি বা পারমাণবিক স্থাপনার যে এরিয়া, সেই মূল এরিয়ার বাইরে যে তার কিছু এরিয়া আছে সেগুলোতে আক্রমণ হয়েছে। বন্দর আব্বাসে মাছ ধরার জাহাজগুলো যেই জায়গাতে ভিড়ে, সেই জেটি বা ঘাঁটি, সেখানে আক্রমণ হয়েছে। এর বাইরে সিরিকে আক্রমণ হয়েছে, সিরিক হরমুজগানের সিরিকে আক্রমণ হয়েছে, চাবাহারে আক্রমণ করেছে, কোনরাকে আক্রমণ করেছে, জাস্ক বন্দরে আক্রমণ করেছে এবং আবু মুসা দ্বীপ, যেটা সংযুক্ত আরব আমিরাত এবং ইরানের মধ্যে এই দ্বীপটা নিয়ে বিরোধ আছে, মতবিরোধ আছে, সেই দ্বীপে আক্রমণ করেছে। এছাড়াও উত্তর পূর্বাঞ্চলীয় গুলিস্তান শহর, যেটা গুলিস্তান এলাকা, এই গুলিস্তানের আক্কালা এলাকায় এবং মাশহাদের মধ্যে, গুলিস্তানের আক্কালা এলাকা থেকে মাশহাদে যাওয়ার যে মেইন রাস্তা, সেই রাস্তার উপরে বড় দুটো ব্রিজে আক্রমণ করেছে। আবার একই সাথে ইরান থেকে চীন আর রাশিয়ায় যাওয়ার যে মেইন রেল লাইন, সেই রেল লাইনে আক্রমণ করেছে আমেরিকা। সেই রেল লাইন অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। পাল্টা আক্রমণ হিসেবে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড বলছে যে তারা কুয়েত, বাহরাইন, কাতার এবং জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে। এর মধ্যে কুয়েতের আরিফজান এবং আলী সালাম ঘাঁটি, যেটা আলী আল সালেম ঘাঁটি, যেটা আমেরিকা ব্যবহার করে, সেখানে আক্রমণ হয়েছে। বাহরাইনের মার্কিনীদের যে পঞ্চম নৌবহরের প্রধান কার্যালয় বাহরাইনের, যেখানে সেই কার্যালয় অর্থাৎ জুফায়ার এবং শেখ ইসা ঘাঁটিকে লক্ষ্য করে আক্রমণ করেছে ইরান। পাশাপাশি জর্ডানের আজরাক সামরিক ঘাঁটিতেও ইরান 10টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই যে পাল্টা আক্রমণ হয়েছে, এতে ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন? ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 2 দিনের মার্কিন হামলায় কমপক্ষে 14 জন নিহত হয়েছে এবং 78 জন আহত হয়েছে। নিহতদের 8 জন বুধবারে মারা গেছে এবং এদের মধ্যে অনেকে আছেন বিমান বাহিনীর সদস্য এবং সেনাবাহিনীর সদস্য। কমপক্ষে 3 জন আইআরজিসির সদস্য, ইরানের বিপ্লবী গার্ডের সদস্য নিহত হয়েছে আজকে। কমপক্ষে 8 জন সেনাবাহিনীর সদস্য নিহত হয়েছে গতকালকে। এছাড়াও সামরিক লোকজন অনেক মারা গেছেন এবং অনেকেই আহত হয়েছেন। আহজাব শহরে 3 জন বেসামরিক নাগরিক এবং ইরান শহর বিমানবন্দরে 1 জন ফায়ার ফাইটার মারা গেছেন। অবকাঠামোগতভাবে বুশেহরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সীমানা প্রাচীর আক্রান্ত হয়েছে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সীমানা প্রাচীর আক্রান্ত হয়েছে। চোগহাদাক সামরিক ঘাঁটিতে আক্রমণ হয়েছে। সিরিক এবং বেনুত বন্দরে মাছ ধরার ঘাঁটি, যেখানে আক্রমণের মাধ্যমে বহু মাছ ধরার নৌকা এবং ট্রলার পুড়িয়ে দেওয়া হয়েছে। তেহরান মাশহাদ রুটের রেল লাইন এবং কিছু বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন সংরক্ষণাগার ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও চাবাহার শহর সাময়িকভাবে বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ওদিকে ইরানের আক্রমণে কুয়েত এবং বাহরাইনের যেই সমস্ত মার্কিন ঘাঁটিতে আক্রমণ করা হয়েছে, কুয়েত এবং বাহরাইন তাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় মিনিটে মিনিটে যে বিবৃতিগুলো দিচ্ছে, তাতে তারা বলছে যে তাদের ইরান থেকে নিক্ষিপ্ত ড্রোনগুলোকে তারা নিজস্ব বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে আকাশেই ধ্বংস করে দিয়েছে। কুয়েতের বক্তব্য অনুযায়ী ইরানের ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে
একজন আহত হয়েছে। জর্ডানও বলছে যে তাদের আকাশ সীমায় প্রবেশ করা 8টি ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে, বাকি 2টি ক্ষেপণাস্ত্র এমন জায়গায় পড়েছে যাতে তাদের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বাহরাইন, কুয়েত, জর্ডান এবং কাতার এরা বিভিন্ন সময়ে তাদের দেশের নাগরিকদেরকে আক্রমণ হতে পারে বলে সতর্ক করছে এবং থেমে থেমে সাইরেন বেজে উঠছে। মার্কিন ঘাঁটির ভেতরের সুনির্দিষ্ট ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পর্যন্ত কোনো নির্দিষ্ট তথ্য থেকে জানা যায়নি এবং এখানে আসলেই ইরানের আক্রমণটা কেমন হয়েছে, কেউ আহত বা নিহত হয়েছে কিনা সেই তথ্য বাইরে থেকে এখনো পর্যন্ত পাওয়া কঠিন। সর্বশেষ দুই পক্ষ কে কাকে কি ধরনের হুমকি দিচ্ছে এবং সেই হুমকির আর পাল্টা হুমকি ভবিষ্যতে আমাদেরকে কোন দিকে নিয়ে যাবে সেটা একটু দেখে আসি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও বলেছেন যে ইরানের উপরে যে আক্রমণ তারা করছে সেটা মূলত ওই জাহাজগুলোতে ইরান যে বোমা বর্ষণ করেছে সেটার প্রতিশোধ। ঘটনাটা কোন জায়গা থেকে শুরু হয়েছিল? ঘটনাটা মূলত শুরু হয়েছিল 2 দিন আগে। ইরান 3টা বাণিজ্যিক জাহাজে আক্রমণ করে, যেই 3টি বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় ইরানের নির্ধারিত রুট দিয়ে যায়নি, বরং সে ওমানের উপকূল দিয়ে যাচ্ছিল। ইরান সেই বাণিজ্যিক জাহাজগুলোতে আক্রমণের পর আমেরিকা এবং এই মধ্যপ্রাচ্যের দেশগুলো একত্রে বসে আলোচনা করে এবং সিদ্ধান্ত নেয় যে ইরান যেভাবে এখন এই জাহাজে আক্রমণ করেছে, আমরা যদি এটার কোনো প্রতিশোধ না নিই তাহলে আমরা হরমুজ প্রণালী উন্মুক্ত বলতে যেটা বুঝিয়েছি, যেটা সারা বিশ্বকে বলেছি, যেটা এই কোম্পানিগুলোকে বলেছি, তারা কিন্তু এই কথা বিশ্বাস করবে না, তাদেরকে আমরা নিরাপত্তা দিতে পারছি না। সুতরাং কি দরকার? সুতরাং এখানে একটা বড় ধরনের আক্রমণ দরকার। ট্রাম্প তুরস্কে ন্যাটোর শীর্ষ সম্মেলনে যোগ দিতে আসার আগেই তার দেশের সামরিক বাহিনীকে বলে এসেছে যে তুমি আক্রমণ শুরু করো এবং আক্রমণ করেছে। তবে ট্রাম্পের কথা ছিল যে ইরান যদি খুব দ্রুত চুক্তি না করে, ইরান যদি খুব বেশি সময় ক্ষেপণ করে, ইরান যেভাবে এখন কথাবার্তা বলছে তাতে সে চুক্তির দিকে আগাচ্ছে না, এরকম অবস্থা হলে এমন আক্রমণ তার উপরে করব যেটা এর চেয়েও ভয়াবহ পরিণতি নিয়ে আসবে ইরানের জন্য। এখন গত 17ই জুন আমেরিকার প্রেসিডেন্ট এবং ইরানের প্রেসিডেন্ট যে 14 পয়েন্টের একটা চুক্তি স্বাক্ষর করেছিল, সেই চুক্তিতে ইরানকে সম্পূর্ণ পরমাণু মুক্তি করার যে কথা সেটা কিন্তু ছিল না। অর্থাৎ ইরানের পরমাণু প্রকল্প ছাড়া বাকি মোটামুটি সবকিছুই সেই চুক্তিতে ছিল এবং সেই চুক্তি করার পরে ট্রাম্প যেভাবে সেটাকে নিজের পক্ষে নিজের একটা বিজয় হিসেবে দেখিয়েছিল, সেটা মার্কিন জনগণ বিজয় হিসেবে নেয় নাই, বরং সেটাকে ট্রাম্পের একটা বড় পরাজয় হিসেবেই নিয়েছিল। আর এই মার্কিন গণমত, মার্কিন জনমত, আন্তর্জাতিক গণমাধ্যম, আন্তর্জাতিক গণমত, আন্তর্জাতিক জনমত সব যখন ট্রাম্পের বিপক্ষে বা আমেরিকার বিপক্ষে মন্তব্য করছে, ঠিক সেই সময় আমেরিকার কথা হচ্ছে যে আমি এখান থেকে কিভাবে নতুন করে ইরানের উপরে প্রেসার ক্রিয়েট করতে পারি। আর ইরানের পক্ষে যখন এই জনমত, গণমত, আন্তর্জাতিক মতামত সব আসছে, ইরানের কথা হচ্ছে আমি এই জায়গাতে আমেরিকার কাছ থেকে আরো বেশি কি খসিয়ে নিতে পারি, আমেরিকাকে আরো বেশি কিভাবে চাপ সৃষ্টি করতে পারি। এখন এই আমেরিকা যেরকম হুমকি দিয়েছে, ইরানও সেরকম পাল্টা হুমকি দিয়েছে যে আমাদের উপরে যদি আসো, যদি খেলা করতে চাও আসো, খেলা হবে, একটা সৈন্য ফেরত যাবে না। ইতিমধ্যে এই অঞ্চলে থাকা, বিশেষ করে ইউরোপে থাকা আমেরিকার বিভিন্ন বিমান, ট্যাঙ্কার, এই ধরনের যুদ্ধ বিমান, যুদ্ধ জাহাজ, এগুলো আবার নতুন করে ইরানের দিকে তারা নিয়ে আসা শুরু করেছে। এখন মার্কিন প্রেসিডেন্ট বলছেন যে এইটা খুব বেশি দিন থাকবে না, কারণ হচ্ছে তার কথা অনুযায়ী যে ইরান যুদ্ধের কথাটা, ইরান যুদ্ধবিরতির শর্তটা মানে নাই, সেজন্য তাকে একটু লাইনে আনার জন্য সাইজ করছি, এটা আবার ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা না। এটা হচ্ছে ট্রাম্পের কথা, যদিও ট্রাম্পের কথার কোনো ভ্যালু নেই, কারণ সে সকালে একটা বলে, বিকেলে আরেকটা বলে, সন্ধ্যায় আরেকটা বলে, আবার রাতে ঘুমাইতে গেলে আরেকটা বলে, ঘুম থেকে উঠলে আরেকটা বলে। কিছুদিন আগে না, গতকালকে সে তুরস্কের রাজধানীতে বসে একই ছাদের তলে ট্রাম্প এবং হচ্ছে স্পেনের প্রধানমন্ত্রী একই ছাদের তলে বসা, সারা বিশ্ব তাদেরকে ফলো করতেছে। ন্যাটো শীর্ষ সম্মেলনে 3000 সাংবাদিক বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসছে তাদের এই সম্মেলন ফলো করতে। তাদের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কানাঘুষা, প্রত্যেক